নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আবারও একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে চলে আসছি। আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প একটি মৃত্যু এবং আরেকটি। মানুষ চেনা সত্যিই শক্ত। বোধহয় জগতের সব শক্ত কাজের সেরা শক্ত হচ্ছে মানুষ চেনা। একটা মানুষকে দিনের পর দিন দীর্ঘদিন ধরে দেখেও জানতে পারা যায় না কি রয়েছে তার মনের গভীরে। তা না হলে সুনয়নের মুখে এই কথা, এত নীচ আর নির্লজ্জ কথা উচ্চারণ করলেন সুনয়নী? সুনয়নীর পেটের মেয়েরাই চমকে উঠল তাদের মায়ের কথা শুনে। জ্ঞানাবতী যারা বোধহয় মায়ের প্রতিটি নিঃশ্বাসের খবর জানে, সেই তাদের ভদ্র, সভ্য, সুরুচিসম্পন্ন, উদার, সুকুমারী মা। হতে পারে একটা হঠাৎ ঝড়ের ঝাপটায় তাদের মার মুখের চেহারাটা অনেক বদলে গেছে। কপালের সেই সাদা জলজলে মস্ত সিঁদুর টিপটির আর কোকড়া ধরনের চুলের ঠাস ভেদ করা সরু সিথির ওপরকার ঘন করে আঁকা সিঁদুরের রেখাটির অভাবে মাকে অন্যরকম দেখতে লাগছে। তো সে তো বহিরঙ্গে, সমাজ ব্যবস্থার নিয়মের খেসারতে। তা বলে ভেতরটা এভাবে বদলে যাবে? নাকি এইটি মনের মধ্যে পোষা ছিল, শুধু প্রিয়তোষের ভয়ের বাইরে আহ্লাদী ভাবটি দেখিয়ে ঘুরে বেড়াতেন? মুহূর্তের চিন্তা। বুলি আর বাবলি প্রায় একযোগেই চমকে উঠে বলল, কি বলছো মা? এই কথা বলতে যাব আমরা অলোক কাকুকে? সুনয়নী মেয়েদের এই চমকানিতে দমল বলে মনে হল না। তেমনভাবেই বলল, ঠিক ওইভাবেই না হোক, অন্যভাবে একটু গুছিয়ে বলবি। কোনোভাবেই বলা যায় না, অসম্ভব, ভাবাই যায় না। সুনয়নী শক্ত গলায় বললেন, তোমাদের পক্ষে অসম্ভব হলে আমাকেই সেই অসম্ভব কাজটা করতে হবে। ছোট মেয়ে বাবলি একটু কটকটে, সে বলে উঠল, কেন? বলতে হবেই বা কেন? যেমন চলে আসছে তেমনিই চলবে। সুনয়নী মেয়ের উত্তেজিত উত্তপ্ত মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, যেমন চলে এসছে অবস্থা যে আর ঠিক তেমন রইল না, সেটা বোঝবার বয়স নিশ্চয়ই তোমাদের হয়েছে। সংসারের আয়ের পথটা চলে গেলে দেখতে তো হবে আর কি পথ আছে। তোমাদের অলোক কাকু তো দিব্যি এতকাল বিনা ভাড়ায় বাড়ির সামন দিকে দুখানি ঘর অকুপায় করে কাটিয়ে এলেন। ওই ঘর দুটো পেলে রান্নার ব্যবস্থা দোতলায় তুলে এনে হনার সেই পুরো একতলাটা ভাড়া দেওয়া যায়। আজকালকার দিনে সেটা অনেক। ও, এতখানি পরিকল্পনা হয়ে গেছে? তার মানে এই পরিকল্পনা মনের মধ্যে লালিতই ছিল মার। বুঝতে আর বাকি থাকে না বুলি বাবলির। বাবার তো অলোক ছিল প্রাণতুল্য। কে বলবে মামাতো ভাই, নিজের ছোট ভাইয়ের অনেক বেশি। তাই বাবার কাছে শুয়ো হতে মা আমাদের এমন ভাব দেখাতেন, এমন ব্যবহার করতেন যেন উনি অলোক কাকুকে নিজের ভাইয়ের মতনই দেখেন। অত আদর যত্ন, খাওয়া নিয়ে অত জোড়াজুড়ি, ছবি আঁকতে বিভোর হয়ে গিয়ে অলোক কাকু খাওয়া দাওয়ার সময় এসে উঠতে না পারলে মা নিজে গিয়ে হিড় হিড় করে টেনে এনেছেন তাকে। ছবি নিয়ে হিহি করে কত ঠাট্টা করেছেন। আবার কোনো কোনো সময় বলেছেন, থাক বাবা, শিল্পীর ধ্যান ভঙ্গ করে কাজ নেই, তোরা যা, চাটা দিয়ে আয় কাকুকে। আবার ওই ছবি নিয়ে এক্সিবিশন করার জন্য কত সময়, কত উৎসাহ দিয়েছেন অলোক কাকুকে মা। সবই তো তাদের দেখা। তখনই না হয় হঠাৎ পরপর দুজনের বিয়ে হয়ে গিয়ে কলকাতা ছাড়া হয়ে গেছে। তাই বিয়ের পর একটানা এত দিন থাকা এই বাপের মৃত্যু সংবাদ পেয়ে চলে এসে তার কাজ পর্যন্ত রয়ে যাবার জন্য। তা এতদিন তো বাড়িতে
নানাজনের আবির্ভাব, লোকে লোকারণ্য ছিল। সুনয়নীকেও স্তব্ধ আর শোকাহতের মুহূর্তেই দেখেছে। তার মধ্যেও খোঁজ নিতে দেখা গেছে সুনয়নীকে, অলোক খেয়েছে কিনা। সবই লোক দেখানো, সারা জীবনের সবই অভিনয়। বাবার মন রাখা, বাবার কাছে দেখানো, দেখো আমি কত উদার। তা নইলে বলতে পারলেন কি করে, তোমরা তো কাল যে যার নিজের জায়গায় ফিরে যাবে, তো যাবার আগে আমার একটা ব্যবস্থা করে দিয়ে যাও। আমি বললে খারাপ দেখাবে, তোমরাই তোমাদের অলোক কাকুকে এবার পথ দেখতে বলে যাও। আমার আর চিরকাল এত ক্ষমতা থাকবে না যে শুধু শুধু একটা বেগ গেলে মানুষের ঝক্কি সামলে মরব। ওরা হাঁ করে তাকিয়ে দেখছিল মার মুখের এই অপরিচিত ভাষা শুনে, আর অন্যরকম হয়ে যাওয়া মুখটার দিকে। থমকে বলে উঠেছিল, এই কথা বলতে যাব আমরা অলোক কাকুকে? বলি তারপর বলল, অলোক কাকু বেয়াক্কেলে? সত্যি বলতে অলোক যে শুধু তার পিস্তুত দাদা প্রিয়তোষেরই প্রাণতুল্য ছিল তা নয়, প্রিয়তোষের মেয়েদেরও তাই ছিল। আর সেও তো সেই চোখেই দেখত মেয়েদের। বুলি বাবলি ছোটবেলা মানেই অলোক কাকু। তাদের যত আবদার, যত উৎকট উৎকট ইচ্ছে পূরণের দায় সব অলোক কাকুর। সুন্দর সুকান্তি, শুধু স্বাস্থ্যে একটু খাটো এই ছেলেটা। যেমন সভ্য ভদ্র মার্জিত হৃদয়বান, তেমনি হাসি খুশি, আর ছবি আঁকাই ধ্যান জ্ঞান। বলির মনে আছে একবার প্রিয়তোষার সুনয়নী অলোকের বিয়ে করে খুব ব্যস্ত করেছিলেন। তখন অলোক কাকু বলেছিল, তার মানে আমাকে তাড়াতে চাও? বেশি জোর করলে কেটে পড়ব কিন্তু। বিদ্যেই তো অষ্টরম্ভা, কাজের মধ্যে রং তুলে নিয়ে ছেলে খেলা, তার উপর আবার প্রাণের সুখী হ্যাজমাকে নিয়ে ঘরকন্না, এমন হতভাগা যাবে বিয়ে করতে? বিয়ে করেনি অলোক। প্রিয়তোষার সুনয়নী অনেক ভুজুর ভাজুর, অনেক খোসামত তোয়াজ করে ভবিষ্যৎ নিয়ে অনেক হিতোপদেশ দিয়েও রাজি করাতে পারেনি। অলোক হেসে হেসে বলেছে, ভবিষ্যতের ভয় দেখিয়ে আমাকে কাবু করে ফেলতে চাইছো প্রিয়দা? অত সোজা নয়। ভবিষ্যতে যদি সুনয়নী আমায় রেঁধে খাওয়াতে বেজার হয়, সেই ভয়ে ঘাবড়ে গিয়ে মাথায় একটা গন্ধ মাদন চাপিয়ে বসবো, এত বোকা নাকি? বেঁচে থাক আমার স্বাধীনতার পাইস হোটেল, কলকাতায় অভাব আছে। অলোক তার থেকে 7 বছরের বড় দাদার বউকেও বৌদি বলতে রাজি হয়নি। বলেছিল, বৌদি বলবে না হাতি, আমার থেকে বয়সে ছোট, নাম ধরে রাখবো ব্যাস। প্রিয়তোষের মা তখন বেঁচে। অল্প বয়সে মা মরা অলোক ছোট থেকে পিসির কাছেই মানুষ। পিসি বলেছিলেন, ও মা শোনো কথা, তাই বলে দাদার বউকে নাম ধরে ডাকবি? বিশ্ব শুধু লোকই তো, বয়সে ছোট হলেও বড় ভাজকে বৌদি বলে। বলুক তো, আমার দায় পড়েছে বলতে। ও তোর থেকে কত ছোট শুনি? মোটে তো মাস কয়েকের। জানি 10 মাসের, তাই কি কম নাকি? তার মানে আমি যখন হাঁটি হাঁটি পা পা করছি, ও তখন সবে পৃথিবীতে পড়ে ট্যাঁ ট্যাঁ করলো, তাকে আবার বৌদি? দেখ, সুনয়নী এসে শাশুড়ির কাছে নালিশ করেছে, মা দেখুন অলোক আমায় নাম ধরে ডাকছে, বৌদি বলছে না। শাশুড়ি হেসে বলছেন, তা তুমিও তো বাপু, ওকে নাম ধরে ডাকছো, ঠাকুরপো বলছো না? আহা বা, ও আমায় মান্য করবে না, আমি ওকে মান্য করতে যাব, ভারী মজা। মহিলা ভীতকর শাশুড়ি ছিলেন না। ভাবতেন ওরা ছেলে মানুষ, হাসুক খেলুক, বাড়িটা আহ্লাদে ভরিয়ে রাখুক, এটাই সুখের। আমি তো এতদিন একাই চালিয়ে এসেছি, বউ এসেছে বলে কি কুঁড়ে জগন্নাথ হয়ে যাব? ছেলের বউয়ের কাছে ভীতকর হলেই যে ছেলের কাছেও ভীতকর হয়ে যাবেন, সহজ প্রীতির সম্পর্কটি হারিয়ে বসবেন, এই বোধটাও বোধহয় ছিল তার।
তাছাড়া হেসে কথা বলায় স্বভাব ছিল তার। তখনও তাই বলেছিলেন, আচ্ছা বাবা আচ্ছা, কেউ কাউকে মান্য করতে হবে না, নামই ধরিস, এই শোধবোধ ঝগড়া রোধ। কিন্তু সুনয়নীর ভাগ্যে এমন দুর্লভ বস্তুটি বেশি দিন টিকল না। বুলি সবে জন্মেছে, সে সময় মারা গেলেন তিনি। সুনয়নীর হালকা ফুরফুরে দিনগুলো হারিয়ে গেল, হয়ে উঠল জগদ্দল। একদিকে শিশু, অপরদিকে সংসারের রান্নাবান্না, কাজকর্ম। প্রিয়তোষ এসব ব্যাপারে বরাবরই অপটু। সে কেবল ব্যস্ত হতেই জানত। বলতে গেলে বুলিকে মানুষ করে তুলেছিল তার অলোক কাকই। কান্না ভোলানো চাকরি থেকে ক্রমশ প্রমোশন, খাওয়ানো, ঘুম পাড়ানো, কোনো কোনো ক্ষেত্রে চান করানো, সেটা হয়তো কখনো শর্ত সাপেক্ষেও। এই সুনয়নী, প্লিজ ০.৫ ঘন্টা সিটিং দিয়ে যাও, আমি তোমার ছিঁচকাদুনিকে চান করিয়ে দেব। অলোকের হাত পাকানোর সময় মডেল হতে বাধ্য হতে হতো পিসিকে। অলোকের প্রথমকালে স্কেচের খাতায় এন্তারই সামনের একটি দাঁত পড়া হাস্যবদনা বুড়ির মুখ। মুখের থেকেও অবশ্য ভঙ্গিটাই ছিল অলোকের বেশি দরকার। ও পিসি, তুমি দুপুরে যেভাবে বই পড়তে পড়তে চশমাটা খুলে ফেলে রেখে ঘুমিয়ে পড়ো, সেইভাবে একটু ঘুমিয়ে পড়ো না। পিসির চোখ কপালে উঠত। ও মা, এ কি অনাচিষ্টির কথা রে তোর! আমি সকালবেলায় চিষ্টির কাজ পেলে ঘুমিয়ে পড়তে যাব? বাহ, প্রিয়দা তো কলেজে চলে গেছে, আর তোমার কাজ কি? না, আর আমার কোনো কাজ নেই কেমন। যা বাবা, পালা, যখন ঘুমাবো তখন আঁকিস। কিন্তু সে কথা বলে কি নিবৃত্ত করা যায়? শিল্পীর যখনই বাই চাপে তখন ধৈর্য শব্দটা কাজে লাগে না। অলোক ততক্ষণে ঘরের মেঝে মাদুর পেতে কাছে একখানা বই আর একখানা হাত পাখা যেমন তেমন করে ফেলে রেখে অভিনয় মঞ্চ প্রস্তুত করে রেখেছে। সুনয়নীর ক্ষেত্রেও সেই ব্যাপারটাই ঘটতে থাকত যখন তখন। সুনয়নী বিকালে গা ধুয়ে বৈকালিক প্রসাধন সেরে স্টোভ জেলে প্রিয়তোষের জন্য জল খাবার বানাতে বসাতে যাচ্ছে। অলোকের প্রচণ্ড মিনতি, এই সুনয়নী প্লিজ, লক্ষ্মী মেয়ে, একটু খোলা জানলার ধারে এসে দাঁড়াও, মুখের ভাব ফোটাও। প্রিয়দা বাড়ি ফিরতে দেরি করছে, তাই হতাশ চোখে আকাশের দিকে তাকিয়ে আছো। সুনয়নী রাগের ভান করে বলতো, আর কিছু না, আমি এখন তোমার জন্য পোজ দিয়ে আকাশ পানে তাকিয়ে থাকি, আর তোমার প্রিয়দা কড়াইশুটির কচুরির বদলে কাঁচা ময়দা খাক। জানো তো, খিদে পেলে দাঁড়াতে পারে না। আরে বাবা, তোমার কচুরি আমি ভেজে দেব। বেলতে না পারি কি, ফার্স্ট ক্লাস ভাজতে পারি, তার প্রমাণ আছে, মনে আছে তো? তা শুধু কি জানলার ধারে, উনুনের ধারে, বটি কুড়নোর ধারে, ড্রেসিং টেবিলের ধারে, গামছা দিয়ে ভিজে চুল ঝাড়ার কালে। সুনয়নী, ১ মিনিট। এই সুনয়নী, যেমন আছো ফ্রিজ হয়ে যাও, খবরদার একটুও নড়বে না। কখনো যথাযথই কর্মকালে, কখনো অভিনয় মঞ্চ সাজিয়ে। আবার বুলি বাবলিকে নিয়েও কম করতো না। সুনয়নী, এটাকে একবার বাবা আদম করে ওর বাথটবে বসিয়ে দাও না, চুল উস্কো করে। সুনয়নী মাথায় হাত দিত। এতক্ষণ ধরে ওর সঙ্গে মল্ল যুদ্ধ করে সাজাগোজা করালাম, এখন বাবা আদম করে বাথটবে বসিয়ে দেব? অসম্ভব। আরে বাবা, একজন উঠতি শিল্পীর উপকারের খাতিরে না হয় একটা অসম্ভবকে সম্ভব করলে? তুমি একটা আস্ত পাগল। তা ভাঙাচোরার থেকে আস্ত ভালো। প্রিয়তোষের প্রকৃতিটি ছিল ওর মায়ের মতনই উদাস স্নেহশীল। অলোকের ওপর সেপ বাৎসল্য ভাব। ছবিগুলো দেখত আর মোহিত হয়ে গিয়ে বলতো, কি করে এমন একটা অবিকল আদলটা আনিস বলতো? ঠিক মনে হচ্ছে বুলি, আর এটা তো একদম সুনয়নী, চুলটা পর্যন্ত। অলোক হাসত।
চুলটা পর্যন্ত কি গো প্রিয়দা, চুলটাই তো আসল। চুলের ব্যাপারটা একটু বদলে দিলে মুখ একদম আলাদা। প্রিয়তোষকেও ধরে করে একবার বসাতে ছাড়তো না। বলতো, বসো বসো, ঠিক ওইভাবে চশমাটা একটু কপালে তুলে। ক্যাপশন দেব, অধ্যাপক নোটবুক লিখনরত। সেই অলোক। বুলি বুবলির শৈশব, বাল্য, কৈশোর সবটাই তো অলোক কাকু। 7 তাড়াতাড়ি দুটো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল প্রিয়তোষ। বলেছিল, ভালো ছেলে পাচ্ছি। আমার ছাত্র ছিল, দেখেছি, ভারী চমৎকার ছেলে। পরপর বিয়ে হয়ে গিয়েছিল দুজনের। অলোক খেপিয়েছিল, ওসব ভালো ছেলে টেলে কিছু না, আসলে তোদের বিদায় করে ফেলে মুক্ত পুরুষ হয়ে প্রাণ ভরে শুধু নোট লিখবে প্রিয়দা, বুঝলি, যাতে একাগ্র সাধনার মাঝখানে আর কেউ ডিস্টার্ব করতে না আসে। আবার সুনয়নীকেও খেপিয়েছে। ইস সুনয়নী, বললে কেউ বিশ্বাস করবে? দুখানা জামাইয়ের শাশুড়ি হয়ে গেছো তুমি। ছেলে দুটো যখন তোমায় মা বলে ভক্তিভরে পায়ের ধুলো নেয়, হাসি চাপা দায় হয়। তা সত্যি বললে বিশ্বাস না করার মতোই। সুনয়নের চেহারাটি সেই রকম, যে চেহারা সহজে বুড়ো হয় না, টসকায় না, সময় যেন ওর ওপর দিয়ে আলতো হয়ে বয়ে যায়। ডালপালা খসিয়ে দেওয়া তো দূরের কথা, দুখানা পাতাও ঝরিয়ে দিয়ে যায় না। শুধু এখনই এই কদিন মনে হচ্ছে কোথায় যেন কি ঝরে গেছে। কপালের ঝকঝকে টিপটা আর সিঁধির টকটকে রেখাটা ছাড়াও বোধহয় আরও কিছু। বলি বলল, তুমি যে এভাবে বদলে যেতে পারো তা কখনো ভাবতে পারিনি মা। সুনয়নী অদ্ভুত একটু হেসে বলল, কেন, মা কি তোদের স্বর্গের দেবী বলে মনে হতো? তা না হোক, তোমাকে কখনো স্বার্থ চিন্তা করতে দেখেছি বলে মনে পড়ে না, বাবলি বলল। ঠিক। সুনয়নী কারোর দিকে না তাকিয়ে, হয়তোবা কোনো দিকে না তাকিয়েই বলল, সে চিন্তাটা একটা পাহাড়ের আড়ালে থাকত, আমার চিন্তার দায় ছিল না। বাবার এই হঠাৎ চলে যাওয়া আর তারপর এই সব কাজকর্মের দায় দায়িত্ব অলোক কাকু ওই শরীরে কিভাবে রয়েছে তাকিয়ে দেখেছ? করেছে, সেটা এমন কিছু আশ্চর্যের না। চিরকাল সেই মানুষটার কাছে কম পাওয়া তো পাইনি। পেলেই কি, সবাই এত শ্রদ্ধা ভালোবাসা দিয়ে। বাবলির স্বরটা হঠাৎ রুদ্ধ হয়ে গেল, আর তারপরই স্বভাবসিদ্ধ কটকটে ভঙ্গিতে বলে উঠল, হে যেন মনে হচ্ছে কাজের সময় কাজই, কাজ পুরোলে বাজি। মনে হলে আর কি করা যাবে? হলক কাকু এবারের কেউ নয়। হলক কাকুকে ইচ্ছে করলেই পথ দেখো বলা যায়। এটা কিছুতেই বরদাস্ত করতে পারছে না মেয়ে দুটো। বুলি বলে উঠল, এর থেকে বোধহয় অলোক কাকুকে এ কথাও বলা ভালো ছিল, আমার এখন টাকার দরকার, তুমি ওই ঘর দুটোর ভাড়া দাও। শুনায়নি একটু বিদ্রুপের গলায় বলল, বললেই দিতে পারবে এই তোদের বিশ্বাস? স্থায়ী কোনো আয় আছে ওর? কখনো দুটো বিজ্ঞাপনের ছবি আঁকছে, কখনো দুটো বইয়ের মলা ডাকছে, এই তো ছিরি। বাবলি অবাক হয়ে তাকিয়ে থাকে। সত্যি, মানুষ চেনা কি শক্ত। মার মধ্যে অলোক কাকুর জন্য এতটা তাচ্ছিল্য জমানো ছিল, কি করে চেপে রাখতেন? মনে হতো অলোক ওর একেবারে প্রাণের পুতুল। শুধু বাবাকে দেখিয়েই তো খুব রেগে গিয়ে বলে উঠল, তা এতই বা কি অভাব পড়ল তোমার? বাবার লেখা নোটবুকগুলো তো বাবা সঙ্গে নিয়ে যায়নি। মেয়ের এই ক্রুদ্ধ এবং যুক্তিপূর্ণ উক্তিতেও বিচলিত দেখা গেল না সুনয়নীকে। বলল, তোদের কি ধারণা পাবলিশাররা এত কর্তব্যনিষ্ঠ হবে যে তিনি নেই তবু বাড়ি এসে ঠিকমতো টাকা পৌঁছে দিয়ে যাবে? মেয়েরা
তাদের এই ভালো মায়ের মুখে এখনো কুটকোজালে কথা শুনে রেগে ও ঘরে চলে গিয়ে ফেটে পড়ল। আর কিছু না, এই কুটিল বুড়ি বড় মাসির কুমন্ত্রণা। বাবার কাজের সময় 20 দিন ধরে এখানে পড়ে থেকে মার মাথায় গায়ে হাত বুলিয়ে সারাক্ষণ গুজগুজ করে টুকটাক করে মার মনে কুটিলতা ঢুকিয়ে দিয়ে গেছে। ঠিক বলেছিস দিদি, চিরকাল মা অলোক বলতে অজ্ঞান। বাবা হেসে হেসে বলতেন, তোমার প্রাণের বন্ধু। আর বড় মাসিকে তোর ভালো লাগে বাবলি? দেখতে তো এত সুন্দরী। ভালোই বটে, আমার 2 চক্ষের বিষ লাগে। কথাগুলো কি বিচ্ছিরি। মা ফল ডাব এসব খেতে পারেন না, তবু 1 গাদা করে দিয়ে দিয়ে বলবে, কিছু তো খেতে হবে ভাই, এখন তো আর চা বিস্কুট নিয়ে বসে থাকতে পারবি না। পারেন না কেন তাও বুঝি না। চা বিস্কুটের মধ্যে কি মাছ মাংস ভরা আছে? মাও যে ওর দলে চলে গেলেন, এটা যেন ভারী ওর আহ্লাদের ব্যাপার। অসহ্য নিজ মন বুড়ি, ওর প্ররোচনাতেই মা। মায়ের মুখে হঠাৎ এই নিজ কথা শুনে মনের মধ্যে যে বিস্ময় সংশয় জমে উঠেছিল, তার একটা কারণ আবিষ্কার করেই বোধহয় ওরা 2 বোন কিছুটা শান্তি পেয়ে যুক্তির দ্বারা মার বুদ্ধি ফিরিয়ে আনার চেষ্টায় মার কাছে গিয়ে হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা মা, এটা ভেবে দেখেছ, অলোক কাকু ছাড়া এখন আর বাড়িতে কোনো পুরুষ গার্জেন নেই? সুনয়নীর ঠোঁটের কোণে কি সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। বলল, সেটাই তো ভেবে চলেছি। পুরুষ কেন, মেয়েও নেই। তোরা তো হাওয়া হয়ে যাবি। ওরা অসহিষ্ণু গলায় বলল, আমরা তো হাওয়া হওয়ারই জন্য। আমাদের কথা আসছে কেন? অলোক কাকু চলে গেলে একদম একা থাকতে হবে তোমায়। তা খেয়াল করেছ, সিকিউরিটির প্রশ্ন নেই একটা? সুনয়নী শান্তভাবে বলল, সেই দরকারেই তো একটা ঘর গেরস্তি ভাড়াটে জোগাড় করেছি রে। জোগাড় করেছ? তুমি কোথা থেকে জোগাড় করেছ? বড়দির শ্বশুরবাড়িরই কে যেন। 2 ঘরের মধ্যে 10 জন থাকবে। নিরাপত্তার অভাব আর থাকবে না তোদের মার। ও, সেই বড় মাসি? তার মানে অবধারিত টুকটাক। যাক, বয়ে গেল। ওদের হাতের বাইরে যখন চলে যাচ্ছে ব্যাপারটা। মুখ হাঁড়ি করে বলল, যা খুশি করো, দয়া করে আমরা থাকতে থাকতে অলোক কাকুকে কিছু বলতে চেও না। কেন, সব শক্ত ভারটাই মা বইবে? মেয়েদের অনুরোধ রাখল না সুনয়নী। যখন অলোক আর ওরা খেতে বসেছে, সুনয়নী এখন তো টেবিল চ্যুত। ফট করে বলে বসল, তাহলে অলোকবাবু, কাল থেকে আপনার সেই স্বাধীনতার পাইস হোটেলই ভরসা? চমকে মুখ তুলে তাকালো অলোক। প্রিয়তোষ চলে যাবার পর এই প্রথম সুনয়নীকে নিজস্ব ভঙ্গিতে কথা বলতে শোনা গেল। তার মানে আস্তে আস্তে ফর্মে এসে যাবে, আসার কথা। কিন্তু কথাটার মানে কি? চমকে উঠল বুলি বাবলিও। ঘরের কথাই তো বলার কথা ছিল, এটা আবার কি? এই নতুন কথাটার অর্থ? সুনয়নী সমবেত চমকে ওঠা মুখের দিকে তাকিয়ে অথবা না তাকিয়ে বলে উঠল, কন্যারা তো আজ চলে যাচ্ছেন, আর গিন্নির তো হেসেলের বালাই নেই আর। সপাকে 1 পাক পিণ্ডি সেদ্ধ করার ওয়াস্তা। তোমার তো একটা গতি যাই। তা কথাটা তাই, সেই রকমই চালিয়ে চলেছেন সুনয়নী। নিয়মভঙ্গের পর কোনো শুভানুধ্যায়ী হৃদয়বতী করুণা বিগলিত গলায় বলেছিলেন বটে, আর এখন হবিষি কেন? এরপর তো নিরামিষ তরকারি সবই খেতে পারো ভাই। সুনয়নী জবাব দিয়েছিলেন, নিরামিষ তরকারি আবার তরকারি? অরুচি। তা সে যাক, কিন্তু এখনই কি এই কথাটা বলার কথা ছিল? মেয়েদের দুজনের মাথা দুটো নেমে প্রায় পাতের সঙ্গে ঠেকে গেল। শুধু অলোক চোখ তুলে বলল, তা সেই 1 পাকের পিণ্ডিতে আমার আপত্তি হবে, একথা ভাবছ কেন? তোমার আপত্তি না থাক,
আমার আছে। আমি কোন দিন রাঁধি কোন দিন না রাঁধি তার ঠিক নেই। তোমায় নিয়ে অস্বস্তি। আমায় নিয়ে অস্বস্তি? অলোকও মাথা নিচু করে বলল, ঠিক আছে, কাল থেকে তাই হবে। ঘরে এসে বুলি বলল, মা, এটার মানে? বলবে ঘরের কথা, হঠাৎ খাওয়ার কথা হলো যে? সুনয়নী বলল, ভেবে দেখলাম একটা পুরনো বট কাটতে একেবারেই গোড়ায় কোপ দিলে হুড়মুড়িয়ে পড়ে যাবার ভয় থাকে। গাছ কাটিয়ে এরা আগে কিছু ডালপালা ছেটে নেয়। মাকে ভূতে পেয়েছে এই বিষয়ে স্থির নিশ্চিত হয়ে দুজনে বাবার ছবিকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বরের সঙ্গে গাড়িতে গিয়ে উঠল। দুজনের একই স্টেশন, একজন দুর্গাপুর, একজন আসানসোল। অলোক ওদের সঙ্গে হাওড়া পর্যন্ত গেল। সুনয়নী আস্তে দরজাটা বন্ধ করে দিয়ে প্রিয়তোষের সেই এনলার্জ ছবিটার সামনে গিয়ে হাসতে বলল, খুব তো দয়ামায়া করতে মন হতো, এখন এখন ছুরি শানবার শক্তিটা দাও। স্টেশন থেকে ফিরে অলোক টেবিলে মাথা নামিয়ে বসেছিল। পুরুষ মানুষের কান্না মানায় না, তাই কাঁদছিল না। শুধু সেই বেমানান কাজটা অলোক একবার করে বসেছিল, যখন প্রিয়তোষের সংজ্ঞাহীন দেহটাকে তার কলেজ থেকে দিয়ে গিয়েছিল আর ডাক্তার এসে ঘোষণা করেছিল এর সংজ্ঞা আর ফিরবে না। তখন অলোক সেই বেসামাল কাজটা করে উঠে চেঁচিয়ে বলেছিল, সুনয়নী, এখন আমাদের কি হবে? সেই সুনয়নী যেন অবাকই হয়ে গিয়েছিল। সুনয়নী তো অনুচ্চার চিৎকার করে বলেছিল, এখন আমার কি হবে, এখন আমার কি হবে? এ ছেলেটা বলল, আমাদের কি হবে? অথচ সুনয়নী তখন সে স্টেশন থেকে ফিরছে দেখে ছুরি শানিয়ে বটগাছের গোড়ায় কোপ দিতে এলো। বলল, বাড়িটা কিরকম লাগছে? বেশ ভূতের বাড়ি বলে মনে হচ্ছে না? অলোক মুখ তুলে তাকালো। সুনয়নী বলল, চটপট এই ভুতুরে বাড়ি থেকে কেটে পড়ো হে আর্টিস্ট, তোমার তল্পি তল্পা নিয়ে। কেটে পড়ব? অলোক প্রায় বোকার মতো তাকালো। সুনয়নী বলল, পড়বে না তো কি করবে? তোমার আশ্রয়দাতা তো বিনা নোটিশে তোমায় পথে বসিয়ে দিয়ে চলে গেলেন। আমি একা মেয়ে মানুষ, কোন শক্তিতে ঘরে তুলে এনে প্রতিষ্ঠা করে রেখে দেব বলো? অলোক একটুক্ষণ তাকিয়ে থেকে আসতে বলল, ধরে নিতে হবে সংসারে মানুষ শব্দটার কোনো মূল্য নেই। সুনয়নী বলল, কানা করাও না। কত দিন ধরে সারাক্ষণ কোথায় না কোথায় ঘুরে অলোক একদিন এসে বলল, আমার জায়গা ঠিক হয়ে গেছে, যাচ্ছি। শুধু এই জিনিসটাকে রাখি এমন জায়গা জুটল না, এটাকে একটু জায়গা দিতে হবে। সুনয়নী তাকিয়ে দেখল সেই পুরনো কালো রঙা ট্রাঙ্কটা, যাতে অলোকের প্রথম যুগের অসংখ্য স্কেচ, হাত পাকানোর নমুনা, যাদের মধ্যে জমানো আছে সুনয়নী নামের মেয়েটার কৈশোর, যৌবন, প্রথম তারুণ্য, প্রথম মাতৃত্বের ঔজ্জ্বল্য। সুনয়নী সেটার দিকে তাকিয়ে বলল, গঙ্গায় তো অনেক জল, এটার একটু জায়গা হলো না? অলোক বলল, খেয়াল করিনি, ইচ্ছে হলে তুমিই দেখো আছে কিনা তত জল। চাবিটা রাখো। পাগল নাকি? চাবি নিয়ে কি করব? কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলেন আছে? সুনয়নী বলল, পাষণ্ডী বলে কি পুরো কষাই? অলোক হাসল, বলল, পাষণ্ডী ভাবলে কি আর তোমার কাছে আমার এই যথাসর্বস্ব গচ্ছিত রাখতে আসতাম? ঠিকানাটা রেখে যাচ্ছি, বাবলিকে দিও, নইলে কেঁদে মরবে। কতদিন পরে যেন বাবলি এলো একদিন কলকাতায়। ঠিকানাটা পেয়ে ও কেঁদে ফেলল।
বলল, এত খারাপ ব্যবহার করা হলো অলোক কাকুর সঙ্গে, তবুও ক্ষমা করেছেন। ভেবে পাই না মা, সামান্য কিছু টাকার জন্য চিরদিনের স্নেহ ভালোবাসার সম্পর্ক, ছোটবেলা থেকে সমবয়সী, কেউ কি কোথাও ফস করে দেশলাই জ্বালালো? সুনয়নীর চোখে তার আঁচ ঝলসে উঠল। সুনয়নীর গলার স্বরে এসে লাগল সেই আঁচ, যেন দীর্ঘদিনের জমাট হয়ে থাকা দুঃখ, যন্ত্রণা, লজ্জা, হাহাকার আগুন হয়ে ফেটে ছড়িয়ে পড়ল। সেই আগুন ছড়া গলায় বলে উঠল সুনয়নী, এই পৃথিবীকে তুই জানিস না ভাবলি? নাকি জেনে বুঝে ইনোসেন্ট সাজছিস শুধু টাকার জন্যে? তোদের বাবা আমায় একা ফেলে দিয়ে চলে গেল, বলে গেল না আমি কি করব। এই একা বাড়িতে আমি যদি আমার ওই চিরকালের ভালোবাসার, চিরকালের সমবয়সী বন্ধু মামাতো দেওরটাকে নিয়ে যেমন ছিলাম তেমনি থাকতে চাইতাম, তোদের সমাজের চোখ কপালে উঠত না? বন্ধু বলে মানত, সুনজরে দেখত সেই বন্ধুত্ব, কালি ছিটোতে এগিয়ে আসত না? স্নেহ, ভালোবাসা, মায়া, মনুষ্যত্ব এসব প্রকাশের অধিকার মেয়েদের নেই ভাবলি? বাবলি থতমাত খেল। তবু বাবলি তার সেই ইনোসেন্ট ভূমিকাটাই হাঁকড়ে থেকে বলে উঠল, এই বয়সে জামাই হয়ে গেছে, কে তোমায় কি বলতে আসতো শুনি? সুনয়নী বিদ্রুপের হাসি হেসে থেতো গলায় বলল, নিজের মা বোনই আসত। 40 বছর বয়স হয়ে গেছে, আর জামাই হয়ে গেছে বলেই কি কেউ ছেড়ে কথা কইত? শুনে তোরাও ছাড়তিস কিনা, মা বলে রেহাই দিতিস? মেয়ে মানুষই মেয়ে মানুষের গায়ে এক কথায় কালি ছিটিয়ে বসে বাবলি, আর সেটা আপনজনেরাই করে। মেয়েরা কেউ কাউকে বিশ্বাস করতে জানে না, ভালোবাসতে জানে না। এত বড় সত্যিটা এতদিন জানা ছিল না। তোদের বাবা জানার জানলাটা হাট করে দিয়ে গেল। সত্যি, এই নির্লজ্জ সত্যিটা আগে জানা ছিল না সুনয়নী নামের সধবা আহ্লাদে ভাসা মেয়েটার, প্রিয়তোষ মারা যাবার আগে। সুনয়নী চিরদিন জেনে এসেছে জীবন মানে সুখ, জীবন মানে ভালোবাসা, জীবন মানে নিশ্চিন্ততা। হয়তো সেই জানাটার এমন নিষ্ঠুর মৃত্যু ঘটত না যদি প্রিয়তোষ নামের লোকটা এমন অসময়ে মারা না যেত। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প একটি মৃত্যু এবং আর একটি। গল্পটি আপনাদের কেমন লাগলো, বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।